ওগো দেখো দেখো, জালের নিচে কি ওগুলো? সুবাহান আল্লাহ, এই যে দেখছি ঝাঁকে ঝাঁকে ইলিশ। পরিভানু, ও পরিভানু, আজও শূন্য হাতে ফিরতে হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনার এপার ওপার চষে ফেললাম, কিন্তু জালের সুতো একটা টানও পড়লো না। নদীটা যেন মরে গেছে বউ। মন খারাপ করো না গো, অভাবের দিন কি আর চিরদিন থাকবে? আল্লাহ একদিন ঠিকই মুখ তুলে চাইবেন। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি একটু ফ্যান ভাত রেঁধেছি, তাই খেয়ে শুয়ে পড়ো। পরিভানুর সান্ত্বনায় দুকুমিয়া সেদিনকার মতো শান্ত হলো ঠিকই, কিন্তু রাতের বেলা তার চোখে ঘুম এলো না। সেরা চাটাইয়ে শুয়ে সে কেবল ভাবতে লাগলো কিভাবে সে এই দারিদ্র থেকে মুক্তি পাবে। মাঝরাত, চারিদিক শুনশান। দুকুমিয়া আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সে চুপি চুপি জালখানা কাঁধে ফেলে নদীর দিকে রওনা হলো। আকাশে সেদিন মস্ত বড় একটা রূপলি চাঁদ। চাঁদের আলোয় নদীর কালো জল চিকচিক করছে। দুকুমিয়া নদীর একটা নির্জন বাঁকে এসে জাল ছুঁড়ে দিল। হে নদীর মালিক, আজ অন্তত একটা মাছ দাও। মাছটা বিক্রি করে কাল দুমুঠো চাল কিনবো। হঠাৎ দুকুমিয়ার হাতে ধরা জালের রশিতে প্রবল টান পড়ল। এত জোর টান যে দুকুমিয়া প্রায় নদীর জলে পড়ে যাচ্ছিল। এ কি এত জোর টান? নিশ্চয়ই বিশাল বড় কোনো বোয়াল বা পাঙ্গাস পড়েছে জালে। আজ আমার ভাগ্য খুলে গেছে। অনেক কসরত করে দুকুমিয়া জাল টেনে ডাঙায় তুলল, কিন্তু এ কি, জালের ভেতর কোনো সাধারণ মাছ নেই। চাঁদের আলোয় ঝিকমিক করছে একটা অদ্ভুত ধরনের মাছ। তার আঁশগুলো খাঁটি সোনার মতো জলজল করছে, আর চোখ দুটো নীলকান্ত মণির মতো। কিন্তু মাছটা ডাঙ্গায় পড়ে ছটফট করছে আর মানুষের মতো কাঁদছে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও দয়ালু জেলে। ডাঙার বাতাসে আমার বুক ফেটে যাচ্ছে। ইয়া খোদা, এ কি দেখছি? মাছ কথা বলে? কে তুমি? তুমি কি কোনো জিন বা পরী? আমি এই মেঘনা নদীর জল পড়ি। অনেক বছর আগে এক রাক্ষসের অভিশাপে নদীর সব ইলিশ পাতালে আটকা পড়েছে। আমি তাদের পাহারাদার। আজ পূর্ণিমার আলো দেখতে নদীর উপরে উঠেছিলাম, আর তোমার জালে আটকা পড়ে গেলাম। দয়া করে আমাকে জলে ফিরিয়ে দাও, নইলে আমি মরে যাব। আহারে, তুমি তো দেখছি আমার মতোই অসহায়। আমার ঘরে খাবার নেই ঠিকই, কিন্তু তাই বলে এক দেবকন্যার প্রাণ আমি নিতে পারি না। এই নাও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। দুকুমিয়া যত্ন করে জাল থেকে মাছটি বের করল, এরপর নদীর জলে ভাসিয়ে দিল। জলে পড়তেই এক অদ্ভুত আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। সোনার মাছটি রূপ নিল এক অদ্ভুত অপূর্ব সুন্দর জলপরীর। দুখুমিয়া, তোমার হৃদয় সাগরের চেয়েও বিশাল। তুমি নিজের ক্ষুধার কথা ভুলে আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তোমার প্রতি খুব খুশি। বলো, তুমি কি চাও? জলপরী, আমার নিজের জন্য কোনো লোভ নেই, কিন্তু আমার স্ত্রী পরিভানু দিনের পর দিন না খেয়ে শুকিয়ে যাচ্ছে। নদীতে ইলিশ নেই, জেলের জালে মাছ নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। মেঘনার ইলিশ তো রাক্ষসের ময়াজালে পাতালে বন্দি, তবে তোমার জন্য আমি এক অসম্ভব জাদু করতে পারি। তুমি কি চাও তোমার নিজের ঘরের ভেতরেই ইলিশের চাষ হোক? ঘরের ভেতর ইলিশ? সে আবার কেমন কথা? ইলিশ তো থাকে সাগরে আর নদীতে। মাটির ঘরের ভেতর ইলিশ কিভাবে বাঁচবে? জাদু দিয়ে সব সম্ভব। এই নাও, এই ঝিনুকটা। জলপরি হাত তুলতেই তার হাতে চলে এলো গোলাপি রঙের একটি বিশাল ঝিনুক। জলপরি সেই ঝিনুকটি দুকুমিয়ার হাতে দিল। কাল রাতে যখন চাঁদ ঠিক তোমার ঘরের চালের উপর আসবে, তখন ঘরের মেঝেতে একটা ছোট্ট গর্ত করবে। সেই গর্তে এই ঝিনুকের ভেতর থাকা মুক্তোটা পুঁতে দেবে। তারপর নদীর জল ছিটিয়ে এই মন্ত্রটা পড়বে। নদীর জল, মাটির তল, ইলিশ হাসে খলবল। এরপর যা ঘটবে তা তুমি নিজের চোখেই দেখবে। তবে সাবধান, এই গুপ্তবিদ্যা যেন কোনো লোভী মানুষের কানে না পৌঁছায়। আমি কথা দিচ্ছি জলপরি, এই কথা আমি আর পরিভানু ছাড়া আর কেউ জানবে না। এরপর জলপরি নদীর জলে মিলিয়ে গেল। দুকুমিয়া সেই গোলাপি ঝিনুক বুকে চেপে দৌড়তে দৌড়তে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। পরের দিন রাতে চাঁদের আলো ঘরের ভাঙ্গা চালের ফাঁক দিয়ে মাটির মেঝেতে এসে পড়েছে।
দুকুমিয়া সব কথা পরিভানুকে খুলে বলল। পরিভানু তো অবাক। ওগো, এই কি সত্যি সম্ভব? মাটির ঘরে ইলিশ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি কি রাতে নদীর ধারে স্বপ্ন দেখেছো? আরে না বউ, এই দেখো এই গোলাপি ঝিনুক, জলপরীর কথা মতো গর্ত খুঁড়েছি। এবার মুক্তোটা পুঁতে দিই। তুমি বরং কলসি থেকে নদীর জলটা নিয়ে আসো। এই নাও জল, বিসমিল্লাহ বলে শুরু করো। দুকুমিয়া যত্ন করে মুক্তোটাকে মাটির গর্তে রাখল। তারপর পরিবানুর হাত থেকে জলের পাত্র নিয়ে মুক্তোর উপর জল ছিটাতে লাগলো। নদীর জল, মাটির জল, ইলিশ হাসে খল বল। মন্ত্র পড়ার সাথে সাথেই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। ঘরের মাটির মেঝে হঠাৎ গলে গিয়ে টলটলে নীল জলে পরিণত হলো। পুরো মেঝেটা হয়ে গেল একটা চারকোনা জাদুর পুকুর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘরের খাট, আলমারি বা চুলা সবই সেই জলের উপর জাদুর মতো ভাসতে লাগলো। কিছুই ভিজল না। আর সেই জলের ভেতর থেকে বের হতে লাগলো একটা অদ্ভুত রূপলি আলো। ওগো দেখো দেখো, জালের নিচে কি ওগুলো? সুবাহান আল্লাহ, এই যে দেখছি ঝাঁকে ঝাঁকে ইলিশ। হ্যাঁ, ঘরের ভেতরে সেই জাদুর পুকুরে কিলবিল করছে শত শত তাজা রূপলি ইলিশ। মাছগুলো ঘরের এক কোণ থেকে অন্য কোণে সাঁতার কাটছে। সবচেয়ে জাদুর ব্যাপার হলো, এই পুকুরে কোনো কাদা নেই, গন্ধ নেই, শুধু তাজা নদীর সুবাস। আমাদের সব দুঃখ ঘুচে গেল গো। ঘরের ভেতরে এমন ইলিশের খনি থাকলে তো আমাদের আর কোনোদিন উপোস করতে হবে না। জলপরি সত্যিই কথা রেখেছে। কাল সকালেই আমি এখান থেকে 2টো ইলিশ ধরে বাজারে নিয়ে যাব। তবে সাবধানে, কাউকে বুঝতে দেওয়া যাবে না যে মাছগুলো আমি নদী থেকে নয়, বরং নিজের ঘর থেকে ধরেছি। পরের দিন দুকুমিয়া 2টো বড় সাইজের ইলিশ নিয়ে বাজারে গেল। ইলিশের গায়ে তখনও রূপলি আবার জ্বলজ্বল করছে। বাজারে তো হইচই পড়ে গেল। বহু মাস পর বাজারে এমন তাজা ইলিশ দেখে গ্রামের মানুষ ছুটে এলো। নিমিষেই মাছ দুটো চড়া দামে বিক্রি হয়ে গেল। দুকুমিয়া সেই টাকা দিয়ে চাল, ডাল, কিছু নতুন শাড়ি আর কিছু মিষ্টি কিনে বাড়ি ফিরল। এভাবেই প্রতিদিন দুকুমিয়া তার ঘরের জাদুর পুকুর থেকে 2-3টে করে মাছ ধরে আর বাজারে বিক্রি করে। তাদের সংসারে ফিরে আসে হাসি আর আনন্দ। কিন্তু এই খবর বেশি দিন চাপা থাকলো না। মহারাজ, মহারাজ, রাজ্যে এক অদ্ভুত খবর রটেছে। আরে মন্ত্রী, কি খবর? আবার কি খাজনা দিতে প্রজারা বিদ্রোহ করছে? আজ্ঞে না মহারাজ, খবরটা ইলিশ মাছের। মেঘনা নদীতে গত 2 বছর ধরে ইলিশের দেখা নেই। আপনার পাতেও ইলিশের পেটি পড়েনি। অথচ মেঘনাপুরের এক গরিব জেলে, নাম তার দুকুমিয়া, সে নাকি প্রতিদিন বাজারে বিশাল বিশাল তাজা ইলিশ বিক্রি করছে। বলো কি, নদীতে ইলিশ নেই অথচ জেলের কাছে ইলিশ? সে মাছ পায় কোথা থেকে? নিশ্চয়ই সে কোনো গুপ্তধন অথবা জাদুর খোঁজ পেয়েছে। আমার গুপ্তচরেরা খবর এনেছে, ওই জেলে নদী থেকে মাছ ধরে না, সে নাকি তার নিজের ঘরের ভেতরেই ইলিশের চাষ করছে। ঘরের ভিতরে ইলিশ চাষ? অসম্ভব। এটা নিশ্চয়ই কোনো ডাকিনী বিদ্যা হবে। আমি ওই জাদু চাই। আজই সৈন্য সামন্ত নিয়ে মেঘনাপুরে চলো। ওই জেলের ঘর আমি দখল করব। আমার প্রাসাদে আমি ইলিশ চাষ করব। আর সেই মাছ বিক্রি করে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাজা হব। রাজামশাই বিশাল সৈন্যবাহিনী নিয়ে মেঘনাপুর গ্রামে উপস্থিত হলেন। দুকুমিয়ার ছোট্ট কুড়ে ঘরটা চারিদিক থেকে ঘিরে ফেলা হলো। দুকুমিয়া আর পরিভানু ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলো। এই জেলে, আমি শুনেছি তুই নাকি ঘরের ভিতরে ইলিশ চাষ করছিস। সত্যি করে বল, এই জাদু তুই কোথায় পেলি? মহারাজ, আমি সামান্য জেলে। আমি ওসব জাদুর কিছুই জানি না। মিথ্যে কথা বলবি না, আমরা সব জানি। মহারাজ, আপনি আদেশ দিন, আমি ওর ঘর ভেঙে তছনছ করে দিই। সৈন্যগণ, ঘরে ঢোকো আর খুঁজে বের করো কোথায় সেই ইলিশ। সৈন্যরা জোর করে দুকুমিয়ার ঘরে ঢুকল। ঘরে ঢুকতেই তাদের চোখ ছানা বড়া। পুরো মেঝে জুড়ে টলটল করছে নীল জল, আর তার নিচে সাঁতার কাটছে হাজার হাজার ইলিশ। জলের উপর ভাসছে দুকুমিয়ার বিছানাপত্তর। মহারাজ, নিজের চোখে এসে দেখে যান, এ কি অবিশ্বাস্য দৃশ্য! ঘরের মেঝেতে আস্ত একটা ইলিশের সাগর।
বাহ, চমৎকার! এই জাদুর পুকুর এখন থেকে আমার। এই জেলেকে বন্দি করো আর ওর জাদুর রহস্য আমার কাছে বের করো। দোহাই মহারাজ, আমাকে বন্দি করবেন না। এই জাদুর পুকুর শুধু গরিবের পেট চালানোর জন্য। লোভ করলে এই জাদু ধ্বংস হয়ে যাবে। জলপরি আমাকে সাবধান করেছিল। চুপ করো বোকা জেলে, রাজা যা চায় তাই পায়। মন্ত্রী, আজ এই রাজমিস্ত্রি ডাকো। এই জেলের ঘরের চারপাশে প্রাচীর তুলে একে রাজকীয় মৎস্য খামার বানিয়ে ফেলো আর জেলেকে অন্ধকূপে ফেলে রাখো। আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন। আপনারা সব মাছ নিয়ে যান, শুধু আমার মানুষটাকে ফিরিয়ে দিন। চুপ করো বেয়াদব মেয়ে মানুষ। সৈন্যদের বলো একে গ্রাম থেকে তাড়িয়ে দিতে। দুকুমিয়াকে রাজপ্রাসাদের অন্ধকূপে বন্দি করা হলো, আর রাজামশাই দুকুমিয়ার ঘরে তাঁবু খাটিয়ে বসে রইলেন। তিনি পরিকল্পনা করলেন জাদুর পুকুরের সব ইলিশ ধরে বিদেশে রপ্তানি করবেন। মন্ত্রী, জাল ফেলো। আজ আমি নিজেই এই জাদুর পুকুর থেকে ইলিশ তুলবো। জো হুকুম মহারাজ। মন্ত্রী আর সৈন্যরা বড় এক জাল নিয়ে ঘরের ভেতরে সেই জাদুর পুকুরে ফেলল। কিন্তু জাল তুলতেই তাদের চোখ চড়ক গাছ। জালের ভেতর কোনো রূপলি ইলিশ নেই। তার বদলে উঠে এলো কিলবিলে কালো রঙের বিষাক্ত সাপ আর ব্যাঙ। এ কি মাছগুলো সব সাফ হয়ে গেল কিভাবে? মহারাজ, জলটা দেখুন, জলটা কালো হয়ে যাচ্ছে। সত্যি সত্যি জাদুর পুকুরে সেই টলটলে নীল জল দেখতে দেখতে পচা দুর্গন্ধযুক্ত আলকাতরার মতো কালো কাদায় পরিণত হলো। পুরো ঘরে এক অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। শুধু তাই নয়, সেই কাদা থেকে বড় বড় জোক আর পোকা উঠে এসে রাজামশাই আর সৈন্যদের পায়ে কামড়াতে শুরু করলো। বাঁচাও বাঁচাও, এ কেমন জাদু? আমাকে জোকে খেয়ে ফেললো। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে এক দমকা হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ার ভেতর থেকে আবির্ভূত হলেন মেঘনার জলপরি। তার চোখ দুটো রাগে আগুনের মতো জ্বলছে। লোভী রাজা, তুমি নিরীহ জেলের সুখ কেড়ে নিতে এসেছ। আমি দুখু মিয়াকে এই জাদুর পুকুর দিয়েছিলাম তার সততার পুরস্কার হিসেবে, আর তুমি তোমার লোভের আগুনে সেই জাদু ধ্বংস করতে চেয়েছ। আমাকে ক্ষমা করুন দেবী, আমি ভুল করেছি। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাকে আর আমার সৈন্যদের এই যোগ আর এই সাপের হাত থেকে বাঁচান। তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে। এখনই দুখু মিয়াকে সসম্মানে মুক্ত করে এখানে নিয়ে আসতে হবে, আর তোমার রাজভাণ্ডার থেকে এই গ্রামের সব গরিব মানুষকে 10 বস্তা করে চাল আর মোহর দিতে হবে। আমরা রাজি দেবী, আমি এখনই দুকুমিয়াকে নিয়ে আসছি। দুকুমিয়াকে অন্ধকূপ থেকে মুক্ত করে আনা হলো। পরিবাণুকেও সম্মানে ফিরিয়ে আনা হলো। রাজামশাই দুকুমিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। দুকুমিয়া, আমাকে ক্ষমা করো। আমি তোমার এই জাদুর পুকুরে আর কখনো চোখ দেব না। তোমার জিনিস তোমার কাছেই থাক। মহারাজ, আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। জলপরি, দয়া করে এই অভিশাপ তুলে নিন। তোমার মনটা সত্যিই খুব নরম দুখু। ঠিক আছে, আমি এই কাদা আর সাপ সরিয়ে নিচ্ছি। জলপরি তার হাত নাড়াতেই ঘরের মেঝের সেই দুর্গন্ধযুক্ত কাদা আর সাপ নিমিষেই মিলিয়ে গেল। কিন্তু সেই সাথে জাদুর পুকুরটাও অদৃশ্য হয়ে গেল। মেঝেটা আবারও আগের মতো সাধারণ মাটির মেঝে হয়ে গেল। মানুষের লোভ জাদুর পবিত্রতা নষ্ট করে দিয়েছে, তাই ঘরের ভেতর আর ইলিশের চাষ হবে না। হয়তো এটাই আমাদের কপালে ছিল। তবে মন খারাপ করো না দুখু মিয়া। তুমি যেমন লোভের ঊর্ধ্বে থেকেছ, তার পুরস্কার তুমি পাবে। রাক্ষসের মায়াজাল আমি ভেঙে দিয়েছি। কাল সকাল থেকে মেঘনা নদীতে আবার আগের মতো রূপলি ইলিশের মেলা বসবে। তোমাকে আর ঘরের ভেতর মাছ চাষ করতে হবে না। তুমি তোমার বাপদাদার মতো নদীর বুকেই জাল ফেলে ইলিশ ধরবে। এই কথা বলে জলপরি হাওয়ায় মিলিয়ে গেল। শুনলে বউ, আমাদের মেঘনা আবার ফিরে পেয়েছে তার ইলিশ। আমি তো আগেই বলেছিলাম, নদীর মা তার সন্তানদের বেশি দিন কষ্ট দিতে পারে না।